Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলেমেয়েরা মুখের সামনেই ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রতবাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুজে করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস ছাড়া জপতপ, সন্ধ্যা আহ্নিক ইত্যাদি, আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যা নজর রাখা। বীরভূম জেলার বোলপুরের কাছে তাঁর আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে সেই যে কলকাতা এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতারই মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন। উঠতি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞানভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা তাবিজ মাদুলির গুণাবলী এক কথায় নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে প্রায় তার রোজই তর্কবাত্য। মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে। সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা, জপতপ, সন্ধ্যা আহ্নিক সবই করেন, আর এতে পরম শান্তি পান। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি, এসব তত্ত্ব জানার জন্যে তিনি দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচেট পর্যন্ত করতেন। প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা ছেড়েই দেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি এক নম্বরের ভীতু, শুনে তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না। তা এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় ভালো জায়গা পাননি তা নয়। আসলে সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রামবাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট দেখেছেন যে তিনি আর এখন সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে। কাজেই এই নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন। অথচ এই তুমি নাকি প্ল্যানচেট করতে? হ্যাঁ, তা করতাম। তখন ভয় করতো না? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তবে ওই সব দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে না মনের উপর কেমন যেন চাপ পড়ে। এখনো তুমি প্ল্যানচেট করতে পারো? পারি বই কি।
তবে আগে যেমন প্ল্যানচেটে কাঠের ছোট ছোট টেবিল ছিল, এখন তার সেসব পাওয়া যায় না। তবু একটা কাপ আর একটা চকখড়ি পেলেই কিন্তু কাজ হয়ে যায়। কাপ আর চকখড়ি? আর চকখড়ি? আরে হ্যাঁ রে বাবা, একটা সাধারণ চায়ের কাপ। একবার প্ল্যানচেট করো না। করো না একবার প্ল্যানচেট করো। কি বলিস? দেবব্রত স্ত্রীর ভয়ে অনেক দিন প্ল্যানচেটে বসতে পারেননি। আজ একবার ইচ্ছে হলো, কিন্তু কানুর মা শোনা মাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিয়ে উঠলেন, না না না, এ বাড়িতে এসব আত্মা টাত্তা নিয়ে ছেলে খেলা চলবে না, বুঝেছ? ও মা! ব্যাস হয়ে গেল, প্ল্যানচেট পর্ব ওইখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যানচেট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল 3 দূরের এক গ্রামে। এমন জায়গা যেখানে হোটেল টোটেলের বালাই নেই। রাতে থাকবেন কোথায়? অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামের তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রিরের জন্য তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয়। দেবব্রতবাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞেস করেন, কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাবার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছেন। তাকে একটা ঘরে তালাবন্ধ করেই রাখা হয়। সেই হতভাগ্য ছেলেটির কথা উঠলে সবাই নতুন করে দুঃখ পাবে তো, তাই। তা দেবব্রত ভাবলেন ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার তার কি দরকার, চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই হলো। তা পরিবারটি সত্যিই ভদ্র, শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিকও। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, বয়স 60 ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রৌরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়ি এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসেই রয়েছে, সেও MA পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে ডাকনাম ব্রত। এবাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে স্বচ্ছন্দে আলাপ করলেন, বলাই বাহুল্য আদর অভ্যর্থনারও কোনো ত্রুটি এরা করলেন না। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয় সেরকম, একতলা বাড়ি, পলেস্তারা খসে পড়ছে, মোটা মোটা কড়ি, আর জানলাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠোন, সেখানে ধানের মড়াই, ধান ভানার ঢেঁকি থেকে গোয়াল ঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব, সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বৃদ্ধের জন্যেই। রাত্রে খাওয়ার পর গল্পের আসর বসল। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিবে নিয়ে। নানা পরিচয় পর্বের পর গল্প জমেই উঠল। গ্রামের সুখ সুবিধে, পুজো পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত। শেষটায় ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষমা বললে উঠলে, কাকা বাবু, আপনি কখনো ভূত দেখেছেন? আরে কলকাতায় আর কোথায় ভূত পাবো মা? কিন্তু আমাদের এখানে ভূত আছে, আর এই বাড়িতেই আছে। বলে হেসে সুষমা মায়ের দিকে তাকালো। জানেন তো, মা না এ বাড়িতে প্রায়ই ভূত দেখে। তাই নাকি? হ্যাঁ। বিনয়বাবুর স্ত্রী কিচ্ছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুজে বললেন, ভূত কি না জানি না বাপু, তবে অন্ধকারে
এই ঘর ঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায় কিনা, তারপর হঠাৎই মিলিয়ে যায়। তাই নাকি? তাই নাকি? দেবব্রত ভয় পাওয়া তো দূরের কথা, বেশ পুলকিত হলেন। তা একবার প্ল্যানচেট করে দেখতে পারেন। প্ল্যানচেট নাম শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি। আরে ও আর এমন কি ব্যাপার, আমি একসময় প্ল্যানচেট করে কত আত্মা নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন? আরে একটা কাপ আর একটা চক্ষুরি নিয়ে এসো তো দেখি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা আচ্ছা, কিরকম কাপ? অতি সাধারণ চা খাবার কাপ, তবে ভালো করে কিন্তু ধুয়ে মুছে এনো। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ, যাও যাও যাও। আনছি আনছি। সুষমা তখনই একরকম ছুটে গেল, আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চক্ষড়ি নিয়ে এলো। তারপর দেবব্রত নির্দেশে উপযুক্ত জায়গা দেখে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো। জায়গাটা শুকোলে দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই গণ্ডির ডান দিকের মাথা থেকে এ, তার নিচে বি, তার নিচে সি, এমনি করে জেড পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে ছোট একটা গোল গণ্ডিও টানলেন। তারপর সেই ছোট্ট গণ্ডির মধ্যে কাপটি উপুড় করে রাখলেন। তারপর বললেন, ব্যাস, এবার এই বড় আলোটা নিভিয়ে দিয়ে ডিম আলোটা জ্বালো দেখি। এক্ষুনি করছি। ব্রত তক্ষুনি উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে নীল আলোটা জ্বেলে দিল। বেশ, আচ্ছা ধূপ আছে? আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে ওই জায়গাটা যতটা সম্ভব পবিত্র করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, করে দিচ্ছি। ধূপদানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো। মুহূর্তে ঘরের হাওয়াটাই বদলে গেল। শোনো, এবার তোমাদের দুই একটা কথা বলে নি। হ্যাঁ বলুন। দুজনকে বসতে হবে, কিন্তু কাপের দুদিকে একটা করে আঙুল শুধু ছুঁয়ে। আচ্ছা আচ্ছা। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা। ঠিক 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 একাগ্র আছে। চিত্তে ভক্তি ভরে কিন্তু স্মরণ করবে। আচ্ছা আচ্ছা। তারপর যখন দেখবে ওই কাপটা নড়ছে, তখন তাকে জিজ্ঞেস করবে কে এসেছেন। ও আচ্ছা। তারপর তোমাদের যা যা প্রশ্ন থাকবে আত্মা ওই কাপ দিয়ে ইংরেজি লেটারগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতেই কিন্তু সংক্ষিপ্ত উত্তর দেবেন। আচ্ছা, ঠিক ঠিক আছে। আর এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে দুজন বসবে। কৌতূহল যেমন আছে তেমন ভয় ভয়ও করছে। শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু দুরু বক্ষে এসে বসল। কাকে ডাকবে ঠিক করেছ? এ আর কঠিন কি, কত চেনা জানা লোকই তো এর মধ্যে মারা গেছেন। আচ্ছা, ধীরু গাঙ্গুলিকে ডাকলেই তো হয়। ধীরু গাঙ্গুলি মানে ওই সুদখোর বদমাস? না 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 না, ওকে দেখে কাজ নেই। ব্রত একটু ভেবে বলল, তবে ঘোষেদের হরেন দাদু? ওরে ফাদার, ওই রাগী লোককে? না না, কখনো না। উনি তো ঝগড়া করতে করতেই হার্ট ফেল করেছিলেন। তাহলে মা, তোমার সেই গঙ্গা জলকে যদি... না বাপু, সে ছিল একেবারে বেচাই সুচিবাইয়ে। দেখতি না, আমাদের ঘরে এসে বসতে চাইতো না পর্যন্ত। আজ মরে গিয়ে তো আরো মহা মুশকিল। তাহলে ডাকা যায় কাকে? বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলে তো ভালো হয়। আরে হ্যাঁ, সেরকমই কারো কথা তোমরা ভাবো, নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত করে। হঠাৎ সুষমা বলে উঠল, আচ্ছা এসো না, ছোট কাকাকে ডাকলে হয় না?
ছোট কাকার কথা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন, কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি। বলে তিনি দেবব্রতর দিকে তাকালেন। ওই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি। সে আজ প্রায় 40 বছর আগের কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো হোস্টেলে থেকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুপুর, গিরিডি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরল সবাই। ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু। জানা গেল ওরা দুজনে গিরিডির থেকে দূরে উসরি ফলস দেখতে গেছে। 2 দিন পরে বন্ধুটি ফিরল একা। তাকে জিজ্ঞাসা করা হলে সে তো একেবারে অবাক। বলল ও তো শেষ পর্যন্ত উসরি দেখতেই নাকি যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর দিয়ে বলল সে নিজে ওকে নাকি ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফেরেনি। আচ্ছা, যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করেন? অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনের কিছু। এছাড়া আর কি বা হতে পারে? খুনও তো হতে পারে। তাই নাকি? সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবুর স্ত্রী। খুন? কে খুন করবে? তার মোটিভ মানে উদ্দেশ্যই বা কি? আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল। ওর হাতে একটা বিশেষ আংটি ছিল। আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম। সেখানে একজন লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। ওই লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিল এটা পরে থাকলে নাকি কোনো দিন কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে এটা বলেও সাবধান করে দিয়েছিল যেন সে এই কথা কাউকে না বলে। একদম ঠিক। এই কথাটা তো মাথায় আসেনি। বোকা ছেলেটা আংটিটা সব সময়ই পরে থাকতো আর সবাইকে বলে বেড়াতো। তা থেকে কি প্রমাণ হয়? প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। কিন্তু হতে পারে। কিন্তু পুলিশ কিছু করতে পারলো না? না, কে একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা আমাদের কলকাতা পুলিশেরই বা কি বা মাথা ব্যথা থাকতে পারে? মৃত্যু হয়েছেই এমন যখন সিদ্ধান্ত নয়, তখন তো অন্য কাউকে ডাকলেই হয়। না না, ছোট কাকাকেই ডাকা হোক। তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসল। ওহো, তোমরা তো ওকে দেখোইনি, তাহলে স্মরণ করবে কি করে? আচ্ছা, ওর একটা ছবি, মানে একটা ছবি আছে? ওর মুখের দিকে চেয়ে সবাই মাথা নাড়লে। না, খুব পুরনো একটা ছবি বোধহয় আছে অ্যালবামে। হ্যাঁ, ওই ট্রাঙ্কের মধ্যে আছে মনে হয়। ট্রাঙ্কের মধ্যে। ওঠো 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 ওঠো, তবে তোমরা ওঠো। তোমাদের ওই বাবা মাকে বসতে দাও। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল। বসলেন বিনয়বাবু আর তার স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের ওপর আঙ্গুল ঠেকিয়ে চোখ বুজে এক মনে এ বাড়ির ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন।
গোটা ঘর স্তব্ধ, কারো নিঃশ্বাস ফেলার শব্দটুকুও যেন শোনা যাচ্ছে না। শুধু কড়িকাঠের আড়ালে একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল। 2 মিনিট, 3 মিনিট, একটু একটু করে 10 মিনিট কেটে গেল, কিন্তু কাপ একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল। দেবব্রতর কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে। কথা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঘুরল, তারপর হঠাৎ ছিটকে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগলো। জিজ্ঞেস করুন কে এসেছে। এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙ্গুল দিয়ে ছুঁয়ে রাখা দায় হলো। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কেমন ভয় পেলেন, বলে উঠলেন, আপনারা আঙুল ছড়িয়ে নিন। ওনাও তাই করলেন। সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল। হ্যাঁ, এ নিশ্চয়ই কোনো অশুভ আত্মার কাজ। ক্ষতি করার জন্য হঠাৎ এসে পড়েছিল। যাকে অনেক রাত হয়েছে, আর কাউকে এখন ডেকে কাজ নেই। সকলেরই গা ছমছম করছিল, তাই দ্বিরুক্তি না করে সবাই উঠে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল দেবব্রত। দরজায় কি কেউ কড়া নাড়ছে? অন্ধকার ঘর। প্রথমটা বুঝতেই পারলেন না কোথায় আছেন, কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় আবার জোরে কড়া নাড়া। শুনছেন? শিগগিরই একবার আসুন না, একবার আসুন। ধড়মড় করে উঠে দেবব্রত আলো জেলে দরজা খুলে দিলেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর তার স্ত্রী। ভয়ে তাদের মুখ সাদা। একবার এ ঘরে আসুন না, আসুন। কেন কেন কি হয়েছে? দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যানচেট করা হয়েছিল। বিনয়বাবুই সভায় বললেন, আমরা পাশের ঘরে শুয়ে অনেকক্ষণ থেকে এই ঘরে কিরকম একটা ঠুকঠাক শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর হবে, কিন্তু শব্দটা অন্যরকম। উঠে এসে দেখি সেই কাপটা মিটসেপের উপর নড়ছে। কিন্তু এখন কই নড়ছে? ঘুমের ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন। আরে একটা কাপ কখনো এমনি নড়তে পারে না। তবু একটু অপেক্ষা করে ওরা ফিরে যাচ্ছিলেন। এমনি সময় শব্দ। ওই দেখুন আবার নড়ছে কাপটা। সবাই চমকে উঠে দেখলো কাপটা যে শুধু নড়ছে তা নয়, সেটা এগিয়ে এসছে মিটসেপের ধার পর্যন্ত। ভয়ে দেবব্রতর মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যানচেট করেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। দেখেছেন দেবব্রতবাবু? হ্যাঁ, স্পিরিট দেখছি এখনো যায়নি। বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে আবার বসুন আপনারা। না, আর বসবো না।
বিনয়বাবুর স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে, আমি বসছি। আপনাদের বসতে তো ভয় করছে না? ভয় করলেও বিনয়বাবুকে বসতে হলো। যথারীতি খড়ি দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রত বললেন, নিন, রেডি? বিনয়বাবু কিন্তু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু ভাবছিলেন। এবার ইতস্তত করে বললেন, আপনি বসবেন, কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি। দেবব্রতবাবু একটু থমকে গেলেন, বিরক্ত হলেন, বললেন, সে আমি বুঝবো। বলেই কাপের উপর আঙ্গুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে কাপটা ছোট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগল। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে এসেছেন? দয়া করে জানাবেন। মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির কাছে, তারপর তত্তর করে উঠে এলো এ অক্ষরের কাছে, তারপর নেমে ঘুরে গেল এম, সেখান থেকে ই, তারপর এন, সেখানে গিয়ে থেমে গেল। সকলে ফিস ফিস করে উঠল, রমেনকে? আমার ছোট ভাই, আমার ছোট ভাই। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, যেন কিছু বলার জন্য ছটফট করছে। ভাই আমার, কেমন আছিস? কি করে তোর এই সর্বনাশ হলো? এত সব প্রশ্নের উত্তর কোন স্পিরিটই একসঙ্গে দিতে পারে না। রমেনের আত্মাও দিল না। বল। কাপটা শুধু একবার ধীর গতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ, তারপর আর, তারপর ডি, তারপর ই, শেষে আর। কাপটা নড়ে নড়ে নয়, ছুটে চলেছে বৃত্তের এক প্রান্ত থেকে ও প্রান্ত। বিনয়বাবু আঙ্গুল ঠেকিয়ে রাখতে একেবারে ঝুঁকে পড়েছেন কাপের উপর। আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা কাঁপছে থরথর করে। এ পর্যন্ত একটি কথাই স্পষ্ট হয়েছে, মার্ডারার। তারপর আরো কটি কথা, উইথ ইউ। হঠাৎ দেবব্রতবাবু আঙ্গুলটা তুলে নিলেন, সঙ্গে সঙ্গে কাপ নিশ্চল হয়ে গেল। এটা নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট, ভয় দেখাতে চায়। বলেই দেবব্রতবাবু উঠে একেবারে নিজের ঘরে গিয়ে খিল দিয়ে দিলেন। টর্চের আলোয় রিস্ট ওয়াচটা দেখলেন একবার। রাত 3:30। ব্যাগটা তুলে নিয়ে জুতোর সামান্যতম শব্দটুকুও না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রত। 3 মাইল রাস্তা হাঁটতে হবে, হয়তো ছুটতেই হবে, তারপর যেদিকে যে ট্রেন পাওয়া যায়। রমেনের বাড়ি যে এটাই তা কি আর জানতেন? ওর কথা তো প্রায় ভুলেই গিয়েছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উসরি ফলস দেখতে না গেলেই হতো। ওরই আগ্রহে তো রমেনকে যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল এই রমেনটা। আংটিটা সবাইকে দেখিয়ে বলতো, এ জিনিস রাজার ভাগ্যে জোটে না রে। এ আংটিটা পড়া থাকলে কোনো বিপদই কাছে ঘেঁচতে পারে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব কথা বিশ্বাস করতেন না। এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়া হয়েছে। উসরি প্রপাতের একদম ধারে একটা পাথরের ওপর দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। রেগে গিয়ে দেবব্রত বলেছিলেন, তাহলে ওই যেখানে তোরে জল পড়ছে সেখানে ঝাঁপ দে, দেখি কি করে বাঁচিস। আরে তাও দিতে পারি। হ্যাঁ, দেখ। এই কথা বলেও রমেন যেন একটু ইতস্তত করেছিল। একটু নাকানি চোবানি খাওয়াবার জন্য হঠাৎ দেবব্রত সামান্য একটু ঠেলাও দিয়েছিলেন। আরে ঠেলছিস কেন? রমেন ছিটকে পড়ল দুপা দূরে আর একটা পাথরের কাছে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিছল ছিল। আর তারপরেই সেসব আজ কতদিনের কথা।
বয়স তখন কতই বা, 18, 19। দেবব্রতবাবু প্রাণপণ ছুটছেন। স্টেশন এখনো অনেক দূর।